ছোট লোক ফকিনির বাচ্চা হুজুর, তুই জানিস না যে আমার ক্ষুধা লেগেছে? আমি তোকে সেই কখন বলেছিলাম আমার জন্য আর আমার ভাইয়ার জন্য রান্না করতে, আর তুই রান্না না করে এখানে বসে নামাজ পড়ছিস কেন? না, এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। দিন দিন আমার উপর ওদের দুজনের অত্যাচার বেড়েই যাচ্ছে। এই অত্যাচার যদি চলতে থাকে তাহলে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমাকে হয়তো ওরা মেরেই ফেলবে। এর কোনো একটা ব্যবস্থা আমাকে করতে হবে। আচ্ছা, আমি যদি এই বিষয়ে চাচাকে বলি, চাচা কি বিশ্বাস করবে? আল্লাহু আকবার। আজান হচ্ছে, নামাজটা পড়ে নি। আল্লাহু আকবার। ভাইয়া, আজকে হুজুরটাকে দিয়ে রান্না করতে পাঠিয়েছি, কেমন লেগেছে? খুশি হয়েছে? একদম সেই খুশি। শোনো, এখন তো শুধু রান্না করবে, আস্তে আস্তে দেখতে থাকো তোমার বোন কি করে। ওকে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ টই টই করে করিয়ে নিব। ঠিক করেছি না? একদম ঠিক করেছিস। আচ্ছা, সে কখন ওকে রান্নাঘরে পাঠিয়েছি, এখনো কেউ রান্না হয়নি? তাই তো, সে কখন থেকে দেখছো রান্না করেই যাচ্ছে। এতক্ষণ লাগে নাকি রান্না করতে? আচ্ছা, তুই এখানে একটু বয়, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। ঠিক আছে, চল। কি হলো ভাইয়া, তুমি এভাবে একা চলে এলে? ওর কি রান্না শেষ হয়নি এখনো? ওর রান্না আমি গিয়ে দেখলাম, ওর রান্না না করে নামাজ পড়ছে। কি? ওই ছোট লোক ফকিনি হুজুরটার এত বড় সাহস, ওর রান্না বাদ দিয়ে নামাজ পড়ছে? এদিকে কুদে আমার পেটটা চুচু করছে, আর তার না করে নামাজ। হ্যাঁ, আমি ওর নামাজ বের করছি, তুমি চলো আমার সাথে, দেখ আমি কি করি। আসো। ও মা, ভাইয়া ছোট লোকের বাচ্চাটা এখনো নামাজ পড়ছে? দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি। এই ছোট লোক ফকিনির বাচ্চা হুজুর, তুই জানিস না যে আমার ক্ষুধা লেগেছে? আমি তোকে সেই কখন বলেছিলাম আমার জন্য আর আমার ভাইয়ার জন্য রান্না করতে, আর তুই রান্না না করে এখানে বসে নামাজ পড়ছিস কেন? কথা বলছিস না কেন? হ্যাঁ, দেখলে তো ভাইয়া, বাবা চলে যাওয়ার পর থেকে ওর সাহসটা না দিনের পর দিন আরো বেড়ে গিয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি। দেখছিস, তুই পানি মুখে দেওয়ার পরেও এখনো চুপচাপ বসে আছে, একটু নড়চড় নাই। দেখো, এটা তোমরা ঠিক করোনি। আমি রান্না বান্না সব কিছুই করেছি, করে টেবিলে খাবারও রেখেছি। হঠাৎ করে থালা বাসন মাজতে মাজতে আজান হয়ে গেল, তাই নামাজটা পড়তেছিলাম। তোমরা হয়তো ভুলে গেছো কাজের থেকে নামাজ উত্তম। আর একটা কথা মনে রাখো, কেউ যদি নামাজরত অবস্থায় থাকে, তার শত্রু হইলেও তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এই ছোট লোকের বাচ্চা, কোনটা উচিত আর কোনটা উচিত না সেটাকে আমি তোর থেকেই শিখবো। হ্যাঁ, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তোর সাথে সেটাই করেছি, আর এই জ্ঞান না তুই তোর মাথার মধ্যে রেখে দিবি, আমাকে কখনো দিতে আসবি না। দেখো মিম, এভাবে বলো না। এভাবে বললে আল্লাহ তাআলা নারাজ হন। শোন, তোর এই ধার্মিক কথা না তুই তোর মধ্যেই রাখ। তোর যখন নামাজ পড়তে ইচ্ছে করবে তুই তখন নামাজ পড়বি, তোর যখন রোজা রাখতে ইচ্ছে করবে তুই তখন রোজা রাখবি। কিন্তু আমি যদি কখনো কিছু চাই, কোনো কিছু আমার প্রয়োজন হয়, আমার প্রয়োজন মিটিয়ে তারপর তুই তোর ইবাদত করবি।
তার আগে আমার কাজ করবি। এই কথাটা না তুই তোর মাইন্ডে সেট করে রাখ, বুঝতে পেরেছিস? এইখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই হুজুরটা আমাদেরকে জ্ঞান দিতেই থাকবে, অথচ ওর জ্ঞান নেওয়ার জন্য আমি প্রস্তুত না। হাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, উফ পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। আমি আর ভাইয়া খাবার টেবিলে ওয়েট করছি, দ্রুত আসবি আর আমাদের খাবার রেডি করে দিবি, মনে থাকবে? ভাইয়া চলো। চল। হে আল্লাহ, ওদেরকে হেদায়েত দান করো। আমি তো আর এই কষ্ট সহ্য করতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, এই গ্লাসের মধ্যে পানি ঢালবে কে? তোর বাবা পানি ঢেলে দিয়ে যাবে? হ্যাঁ, ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই কি করেছিস? হ্যাঁ, তুই আমার দামি প্যান্টটা ভিজে দিয়েছিস। দেখলে তো ভাইয়া ও কি করেছে? মিম, তুমি এটা কি করলে? তোমার স্বামীর গায়ে হাত তুললে? তুমি জানো না স্বামীর গায়ে হাত তুললে পাপ হয়? দেখলে তো, দেখলে একটা থাপ্পড় খেয়ে না ওর শিক্ষা এখন পর্যন্ত হয়নি, এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। ভাইয়া, আমি আমার মুডটা না নষ্ট করতে চাচ্ছি না, ওকে আমি যতক্ষণ পর্যন্ত এখানে দেখবো আমার মেজাজ আরো গরম হবে। চলো আমার সাথে। ছোট লোক কোথাকার, স্যার। আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে এই পাপের শাস্তি তুমি আমার এভাবে দিচ্ছ? আল্লাহ, এত কষ্ট কিভাবে সহ্য করবো আমি একটা পুরুষ মানুষ হয়ে? আমার নিজের স্ত্রীর হাতেও আমাকে মার খেতে হচ্ছে। আল্লাহ গো, আমি আর নিতে পারছি না, এত জুলুম নির্যাতন নিতে পারছি না। আল্লাহ, তোমার ইবাদত করতে চাই, আমার তাও দেয় না। আমার চাচা এটা কি করলো? আমি কার কাছে যাবো? আমার চাচার কাছে যদি বিচার দিই, আমার চাচাও যদি আমার কথা না শুনে, আল্লাহ আমি কার কাছে যাবো? আল্লাহ, আল্লাহ আমার একটা সঠিক পথ দেখাও আল্লাহ। মিম, বাবার সাথে কি তোর কথা হয়েছে? না ভাইয়া, বাবার সাথে কথা হয়নি, কিন্তু মায়ের সাথে কথা হয়েছে। ওহ, মা কি বলেছে? মা বলেছে মা কিছুদিন পর আসবে। কি হলো, তুই কলটা কেটে দিলি কেন? ওইটা ইমার্জেন্সি কোনো কল ছিল না ভাইয়া, তাই কেটে দিয়েছি। সমস্যা নেই, তুমি চা খাও। কি হলো, এত বারবার কল আসছে, তুই কল ধরছিস না কেন? ভাইয়া, তোমাকে তো বললাম তেমন কোনো ইমার্জেন্সি কল না, তুমি চা খাও। ভাইয়া, আমার না চা খাওয়া শেষ হয়ে গেছে, আমি কাপটা রেখে আসি। কেন, তোর এই হুজুর জামাইটা আছে না, ওকে ডাক, ও রেখে আসবে। আরে হুজুরটা মনে হয় অন্য কোনো কাজে ব্যস্ত আছে, সমস্যা নেই, আমি চাটা রেখে আসতেছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো?
রাখো তোমার কেমন আছে। সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না কেন? আরে আমি কল কি করে রিসিভ করতাম বলো? আমি তো ভাইয়ার পাশেই বসেছিলাম, আর ভাইয়ার সামনে থাকা অবস্থায় কল কি রিসিভ করা যাবে, তাই কেটে দিচ্ছিলাম। তুমি তোমার ভাইয়ের পাশে ছিলে নাকি তোমার সেই হুজুর হাজবেন্ডের কাছে ছিলে? কি মানে তুমি এসব কি করে জানলে? আমি কিভাবে জেনেছি এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে তুমি কি সত্যি ওই হুজুরটাকে বিয়ে করেছো? না না, দেখো তুমি যেমনটা ভাবছো ওরকমটা কিছুই না। দেখো, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। আরে তুমি আগে তো ঠান্ডা হও, আমার কথাটা তো শোনো। কি শুনবো, কি শুনবো আমি? তুমি কি আমার কোনো কথা দেখেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আর তাই তো তোমার গ্রামে চলে এসেছে। কি বলছো? তুমি গ্রামে চলে এসেছো মানে? এই তুমি এখন কোথায় আছো? হ্যাঁ, আমি তোমার বাড়ির উত্তর পাশের পুকুর পাড়ে। সে কি, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি শহর থেকে গ্রামে চলে এসেছো। এখন ভাইয়া যদি কোনোভাবে তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে, তুমি কি বুঝতে পারছো? তো আমি কি করতাম? আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে তার সাথে সংসার করবে, আর আমি শহরে বসে আঙুল চুষবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আসছি, এসে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ওকে, বাই। এই তুমি কেন গ্রামে আসতে গেলে বলো? এখন ভাইয়া যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে, তুমি একবার বুঝতে পেরেছো? আমি এখানে কেন এসেছি তুমি বুঝতে পারছো না? জিহাদ, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার আমার ভাইয়ের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু এখন তোমরা দুইজন দুইজনের চরম শত্রু। আর ভাইয়া যদি জানতে পারে যে তোমার সাথে আমার রিলেশন, তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? আমি বলি কি, তুমি প্লিজ এখান থেকে শহরে ফিরে যাও, আমি এই জায়গাটা থেকে সব পরিস্থিতি ম্যানেজ করে আমি শহরে ফিরে আসবো। না, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আগে বলো, তুমি এই ছোট লোক হুজুরটাকে কেন বিয়ে করেছো? আর ওকে যদি বিয়ে করবে তাহলে আমাকে কেন স্বপ্ন দেখিয়েছো? কেন আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে? আচ্ছা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি জানো ওই হুজুরটা আমার সাথে কত বড় বেয়াদবি করেছিল? যেদিন ওর সাথে আমার প্রথম দেখা হয় সেই দিন ও আমার পোশাক নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার শিক্ষা নিয়ে আমাকে কথা শুনিয়েছিল। আর তুমি তো খুব ভালো করে জানতে যে কোনো হুজুর মানুষ আমার পছন্দ না। আর ওই হুজুরটা আমাকে এত বেশি অপমান করেছিল যে আমি মেনে নিতে পারিনি। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে বিয়ে করেছি। আর শুধু বিয়েই না, ওকে এখন আমি উচিত শিক্ষা দিচ্ছি, ওকে দিয়ে আমি আমার বাড়ির সমস্ত কাজ করাচ্ছি। তুমি বিশ্বাস করো, আমি ওকে স্বামী হিসেবে কখনোই মেনে নেইনি, আর ওকে স্বামীর কোনো অধিকারও দেইনি। তুমি মানুষকে শিক্ষা দিয়ে বলে তুমি তাকে বিয়ে করবে? এটা কোনো কথা? দেখো, যা করার তা তো করেই ফেলেছি, তাই না? তুমি আমাকে একটু সময় দাও, আমি এখানে সবকিছু ম্যানেজ করে ফেলবো, আর ওই হুজুরটাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থাও করব। দেখো, যা করার তুমি দ্রুত করো। তুমি যতদিন না পর্যন্ত ওকে ডিভোর্স দিবে ততদিন আমি এখানেই থাকবো। আর আমি এখান থেকে ওই দিনই যাবো যেদিন তোমাকে আমি নিয়ে যেতে পারবো। দেখো, তুমি প্লিজ পাগলামি করো না, তুমি শহরে ফিরে যাও। আমি তো তোমাকে বললামই, আমি শহরে সেই দিনই যাবো যেদিন তোমাকে নিয়ে যেতে পারবো। হায় আল্লাহ, ভাইয়া কল করেছে। আচ্ছা শোনো না, তোমার যতদিন গ্রামে থাকতে ইচ্ছে করবে তুমি থাকো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি প্লিজ ভাইয়ার সামনে এসো না। এখন আমাকে বাড়িতে যেতে হবে, আমি আসি, হ্যাঁ পরে কথা হবে। আমি তো ওকে কারো হতে দেবো না, কারণ ও যদি অন্যের হয়ে যায় তাহলে তো আমি ওকে কাজে লাগিয়ে ওর ভাইকে আমি শিক্ষা দিতে পারবো না। ওর ভাই সামান্য কিছু টাকার জন্য আমাকে যে অপমান করেছিল সে কথা মনে হলে আমার আজও বুকটা ফেটে যায়। তাই যে করে হোক ওর বোনকে কবজা করে ওকে শিক্ষা দিতেই হবে। কিরে হাসান, তুই কাজ কাম রেখে এখানে কি করছিস? একটি কথা জানার জন্য এসেছিলাম।
কি বলতে চাস তাড়াতাড়ি বল। ভাইয়া কারো কিছু হয়নি তো? সব কিছু ঠিক আছে? কেন, কার কি সমস্যা হবে? কোনো সমস্যা হয় নাই, তুই যা। না আসলে ভাইয়া মিমকে দেখলাম কার সাথে যেন ফোনে কথা বলতেছিল। কথা বলতে বলতে হঠাৎ করে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে গেল। এই জন্য ভাবলাম ওর কোনো সমস্যা হলো কিনা। না না, কোনো সমস্যা নাই। তুই এক কাজ কর, বাইরে যা, গিয়ে তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিরে, কোথায় গিয়েছিলি তুই? এত বার করে যে তোকে কল দিলাম, তুই একবার আমার কলটা রিসিভ করলি না কেন? মানে ভাইয়া আমি একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। আসলে আমার একটা ফ্রেন্ড এসেছিল তো, ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। সেটা তো আমাকে একবার কল করে বললেই হতো। সরি, ভুল হয়ে গেছে, সামনে আর কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ভিতরে যা, আর পরবর্তী সময়ে কোথাও গেলে অবশ্যই আমাকে কল করে বলে তারপর যাবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর এমন ভুল যেন কখনো না হয়। এবার যা, ভিতরে যা। ঠিক আছে। হাসান, আয় হাসান। হুজুরের বাচ্চা, হুজুর তুই কই? হ্যাঁ, একটা কাজের ফরমাইশ দিলে ঠিকমতো কাজটা করতে পারে না। সে কখন বলেছে আমার গরম পানি লাগবে, আমি গোসল করতে যাব। এই হুজুর কই তুই? আসছি, আর একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, জলদি আয়, আমি ভিতরে ঢুকলাম। কি হলো? ও বোধহয় ওয়াশরুমে ঢুকছে। এটা কোথায় রাখি? এই পানি নিয়ে এসেছি। পানিটা বাইরে রেখে দে। আচ্ছা ঠিক আছে। ফোন বাজছে। এটা তো মিমেরই ফোন। যাই রিসিভ করি। রিসিভ করলে আবার রাগ করবে না তো? না, ইমার্জেন্সি কলও হতে পারে। এই, তোমার না বাসায় গিয়ে আমাকে ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে ফোনে দিলা না। ও হ্যাঁ, দিবেই বা কেন? এখন তো তোমার বাসায় তোমার ভাইজা আছে, আর ওই হুজুরটাও আছে। দেখো, এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তুমি যত দ্রুত সম্ভব ওই হুজুরটাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। হ্যালো, এই কি হলো, কথা বলছো না কেন? হ্যালো এই হ্যালো তুই আমার ফোন ধরেছিস কেন? আর তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ, হ্যালো হ্যালো, এই কি হলো? হ্যাঁ, ধুর।